আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শপথ নিলেন মন্ত্রিসভার ৪৭ সদস্য। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার। জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সফল হওয়ার মতো আত্মবিশ্বাস এবং যোগ্যতা দুটি আমার আছে। তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করতে চাই এবং দুর্নীতি মুক্ত করার জন্য আইসিটি সর্বোত্তম ব্যবহার করতে চাই। জনগণের সম্পৃক্ততা বজায় রেখে আমরা যদি কাজ করতে পারি, অবশ্যই আমরা এখানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারব। জনপদের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনের শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে টানা তৃতীয়বার সরকার গঠন করল বাংলাদেশ আওয়ামী লীগ। আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু কন্যা। বিকেল ৩:৩০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ করান। এরপর ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী পর্যায়ক্রমে শপথ নেন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহের মাথায় গঠিত হল নতুন মন্ত্রিসভা। টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া আওয়ামী লীগ এবার প্রথমবারের মতো শরিক দলগুলো ছাড়াই গঠন করেছে ৪৭ সদস্যের মন্ত্রিসভা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। আমি শেখ হাসিনা। বেলা ৩:৩০টার দিকে রেওয়াজ অনুযায়ী প্রথমেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ২৪ জন পূর্ণ মন্ত্রী শপথ নেন রাষ্ট্রপতির কাছ থেকে। এরপর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জন সদস্য শপথ নেন রাষ্ট্রপ্রধানের কাছে। বাংলাদেশের প্রতি সবশেষ মন্ত্রিসভায় উপমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৩ জন নতুন সদস্য শপথ গ্রহণ করেন। বর্ণাঢ্য এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত অতিথি হয়ে হাজির হয়েছিলেন সমাজের বিভিন্ন অঙ্গনের প্রায় ১,০০০ বিশিষ্টজন। সব সংকট পেরিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার ইতিহাসে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ করে উন্নয়নের পর্যায়ক্রমিক ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ নবগঠিত মন্ত্রিসভার কাছে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সঙ্গে তিনি পালন করতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। বিকেলে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান। এ সময় আওয়ামী লীগ সরকারের সাফল্য কামনা করেন বঙ্গবন্ধুর ছোট কন্যা। আপার উপরে, আমাদের প্রধানমন্ত্রীর উপরে গুরু দায়িত্ব। আপনাদের সবার সহযোগিতা চাই, বাংলাদেশের মানুষের দোয়া চাই যাতে আপার কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে করতে পারে, নিষ্ঠার সাথে করতে পারে, কারণ গুরু দায়িত্বটা বেড়ে গেল। জয় বাংলা। জনপদের সময়ে আরো থাকছে। তারুণ্য নির্ভর মন্ত্রিসভা দেশের অগ্রগতির জন্য ইতিবাচক, মত বিশ্লেষকদের। উন্নয়ন অব্যাহত থাকবে, প্রত্যাশা সাধারণ মানুষের। সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন নতুন শপথ নেয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। বিকেলে বঙ্গভবনের শপথ নেয়ার পর গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই হবে নতুন মন্ত্রীদের মূল চ্যালেঞ্জ। পুরানো নেতারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করবেন বলেও জানান তিনি। একাদশ জাতীয় সংসদের সর্বোচ্চ আইন প্রণেতা ফোরাম মন্ত্রিসভার নতুন সদস্যরা সোমবার বিকেলে শপথ নেন বঙ্গভবনে।
প্রধানমন্ত্রী সহ 47 সদস্যের চমকপ্রদ এই মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রীর 9 জনই একেবারে নতুন। 19 প্রতিমন্ত্রীর মধ্যে 15 জন প্রথম সরকারে এসেছেন, আর 3 উপমন্ত্রীর সবাই এবারই প্রথমবার মন্ত্রিসভার সারথি হলেন। তাই নতুন এই পথ চলায় নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রত্যয় তাদের। বিশ্বস্ততার সাথে, সততার সাথে আমরা দায়িত্ব পালন করতে চেষ্টা করব। আমাদের ইশতেহারে বর্ণিত যে পরিকল্পনা আছে সেগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ সাজাবো। দেশবাসীর কাছে দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। নব উদ্যমী রাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে আরো গতিশীল করতে পারবো। পার্ট হচ্ছে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট, এই দুটোকে কিভাবে সাকসেসফুল করা যায় এবং দেশের স্বার্থে এগিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব। এছাড়া পুরাতন মন্ত্রী কিংবা পুনরায় মন্ত্রী পরিষদে ফেরা সদস্যরা উন্নয়নের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান। বিশ্বাস এবং আস্থার মর্যাদা রাখতে চাই এবং প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার যে প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন তার জন্য প্রতিটি গ্রামে আমরা ইন্টারনেট পৌঁছে দিতে চাই। আগামী 5 বছর হবে বড় প্রকল্পের জায়গা, যেগুলো আমার মাথার বাড়ি সহ বিশাল বড় বড় প্রকল্পগুলি কাজ শেষ হবে। দেশকে সমৃদ্ধ করা, জনগণের প্রত্যাশা যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করা। আমি আশা করি যে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শপথ অনুষ্ঠান শেষে সরকার গঠন করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করাই নতুন মন্ত্রীদের মূল চ্যালেঞ্জ। এছাড়া সাবেক মন্ত্রীরা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করবে বলেও জানান ওবায়দুল কাদের। ইস্তেহারের যে প্রতিশ্রুতিগুলো এগুলো অক্ষরে অক্ষরে পালন করা, ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া, এটাই আমাদের চ্যালেঞ্জ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভাকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মন্ত্রিপরিষদে নবীন প্রবীণের মিশেল থাকায় কাজে গতি আসবে বলে মত তাদের। তবে এবারের দায়িত্বপ্রাপ্তরা অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকায় এক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করা গেলে ঘাটতি থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ চমক থাকার কথা আগে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার শপথ নেয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীর কাতারে নতুন মুখের আধিক্য সেই চমকেরই অংশ। যারা দায়িত্ব পেলেন তাদের বেশিরভাগেরই আগে অভিজ্ঞতা কম, তবে আগামী দিনের জন্য নতুন নেতৃত্ব তুলে আনার পাশাপাশি পরিচ্ছন্ন ইমেজ আর সাংগঠনিক দক্ষতাই মূলে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যাদেরকেই উনি টিমে রেখেছেন, মোটা দাগে আমার কাছে যেটা লেগেছে যে সবাই ক্লিন ইমেজের অধিকারী। আমার কাছে যেটা মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করারও একটা প্রচেষ্টা হিসেবে এই মন্ত্রিসভাটাকে নিয়েছেন, কারণ এমন অনেককে উনি অন্তর্ভুক্ত করেছেন যারা প্রথমবারের মতো এমপি হয়েছে। মন্ত্রিসভায় নবীন প্রবীণের যে সমন্বয়টা হওয়া দরকার সেটা যথাযথভাবে হয়নি। নবীনের প্রাধান্য, প্রবীণের এবং তার সাথে অভিজ্ঞতার এখানে কমতি হতে পারে। দক্ষতার ধারাবাহিকতা সেক্ষেত্রেও কিন্তু সংকট হতে পারে। প্রধানমন্ত্রী নারী মুক্তির ক্ষেত্রে একজন নিঃসন্দেহে অগ্রদূত, কিন্তু এই মন্ত্রিসভায় তিনি সহ মাত্র 4 জন নারী আছেন। অভিজ্ঞতার ঘাটতি একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। নতুনরা দায়িত্ব পেলে গতিশীলতা আসবে মন্ত্রণালয়ের কাছে। তবে এই ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে অভিজ্ঞদের ঠাঁই দেয়া হলে তাদের পরামর্শ মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের। সিনিয়র যারা নেতা আছেন তাদেরকে যদি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলোতে মন্ত্রী পদমর্যাদায় অভিষিক্ত করা হয় এবং মন্ত্রণালয়গুলো তাদের কাছে দায়বদ্ধ করার যে পার্লামেন্টারি রীতি সেটাকে যদি কার্যকর করা হয় তাহলে সেটাও কিন্তু এই নতুন ব্যবস্থায় একটা সুফল বয়ে আনতে পারে। এই যে স্ট্যান্ডিং কমিটি এবং মন্ত্রণালয় মিলে নতুন মন্ত্রীদের অভিজ্ঞতার ঘাটতিটা কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি যিনি থাকবেন তিনি অনেকটা দূর করে নিতে পারবেন। সরকারের প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়ন করতে হলে বর্তমানে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নতুন উদ্যোগে মন্ত্রণালয়গুলোকে গতিশীল করার পরামর্শ বিশ্লেষকদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। নবীন ও প্রবীণদের সমন্বিত চেষ্টা আর অভিজ্ঞতার আলোকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা তাদের। রাজনীতির এ পট পরিবর্তনে তারুণ্যের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদে থাকবে বলে প্রত্যাশা
সচেতন নাগরিকদের। হেভিওয়েটদের দক্ষতা, তাদের পারফরমেন্স দেশবাসী দেখছে। এখন নতুনদের প্রতি মানুষের একটা প্রত্যাশা আছে, তারা কিছু পারফরমেন্স দেখাবে দেশবাসীকে। ইয়াং জেনারেশন ঢুকছে, অবশ্যই এখানে চমক আছে, আর দেখাবে কাজ করে বোঝাই দেবো জনগণের আমরা পারি। ওনারা প্রথমে যেমন ক্লিন ইমেজ নিয়ে আসে এবং শেষ পর্যন্ত যাতে ক্লিন ইমেজটা নিয়ে থাকতে পারে, এটাই আমরা আশা করি। নতুনদের মধ্যে অনেকেই যারা আসছে তাদের মধ্যে অনেকেই, যেমন আমাদের শিক্ষামন্ত্রীটা চেঞ্জ করছে, ওটাও ঠিক ছিল। আরো কিছু কিছু যারা করছে ওগুলো মোটামুটি ভালো, খারাপ না। যে অনিয়মগুলো স্কুলগুলোতে আছে, আমাদের বাচ্চারা যে স্কুল কলেজে পড়ছে, এই অনিয়মগুলো আশা করি আগামী দিনে দূরীভূত হবে। অভিজ্ঞতাটা বেশি জরুরি আমার মনে হয়। এই যে দেখা যাক, দেখি ওরা অভিজ্ঞতা অর্জন করুক। নতুন মন্ত্রী লেগে আমরা চাই ভালো কাজ কম, এটা চাই আর কি। জনগণ ভালোভাবে থাকে কিংবা ভালোভাবে চলতে পারে, সেই প্রত্যাশাটাই আমরা করি। দেশটা ভালো চলুক, দুর্নীতিমুক্ত হোক, এগুলি চাই। যেমন মাদক ব্যবসায় এগুলি বন্ধ হোক। দেশ সুন্দর হলে সব সুন্দর, সবকিছু ভালো হয়ে চলতেই। জনপদের সময় আরো থাকছে। শেষ কর্মদিবসে সচিবালয়ে পুরানো মন্ত্রিসভার সদস্যদের বিদায় সাক্ষাৎ, স্বাগত জানালেন নতুনদের। বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরীফরা, জানালেন মেনন। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রাম শহীদ মিনারে রিপোর্টার কমলদের সঙ্গে আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাস এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। সরাসরি যাব সেখানে। ধন্যবাদ পারমিতা। আপনারা জানেন যে আজ যে মন্ত্রীরা শপথ গ্রহণ করেছে, এর মধ্যে বৃহত্তর চট্টগ্রামে 4 জন রয়েছেন। এরা হলেন তথ্যমন্ত্রী পেয়েছেন ডক্টর হাসান মাহমুদ, এছাড়া ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং পার্বত্য বিষয় মন্ত্রণালয় রয়েছেন বীর বাহাদুর উসি সিং এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। তো এই মন্ত্রিত্ব নিয়ে আমরা কথা বলবো আজকে। আমার বাম পাশে রয়েছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ এবং ডান দিকে রয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক অঞ্জন শেখর দাস। আমি প্রথম কথা বলবো ফরিদ মাহমুদের সাথে। মন্ত্রিসভা গঠন হলো, মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করলো, আপনাদের চাওয়া পাওয়া কেমন হলো? আপনি দলীয় দৃষ্টিকোণ থেকে কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বিপুল যে বিজয় লাভ করেছেন, সেই বিজয়ের পরে চট্টগ্রামে যাদেরকে মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে যাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, আমরা মনে করি যে উনি এটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কারণ যে 4 জনকে বর্তমান মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হয়েছে, সকলেই কিন্তু ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তা আমরা ইতিপূর্বে এই 4 জনের মধ্যে 3 জন কিন্তু ইতিপূর্বে বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করেছিল। আমাদের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন বিগত সরকারের আমলে। আমাদের যে ডক্টর হাসান মাহমুদ, তিনিও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং বীর বাহাদুর, উনিও কিন্তু এর আগে পার্বত্য চট্টগ্রামে ট্রান্সপোর্টসে প্রতিমন্ত্রী মর্যাদায় উনি ছিলেন। তো চট্টগ্রাম শহর থেকে যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা আমরা মনে করি যে চট্টগ্রামের যে 60 লক্ষ মানুষ সকলেই কিন্তু এটা প্রত্যাশা করেছিল যে মহিবুল হাসান চৌধুরী এবারের যে মন্ত্রিসভা হবে, মাননীয় প্রধানমন্ত্রী সেই মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করেছেন। তার অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা মনে করি যে চট্টগ্রামের মানুষের, সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি এবার আসি অঞ্জনদার কাছে। অঞ্জন, জানতে চাইবো আপনার ব্যবসায়ী, আপনি এর আগে বিজিএমএ তো ছিলেন পরিচালক হিসেবে, এখন চেম্বারের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের প্রত্যাশাটা কি থাকবে এই নতুন এই মন্ত্রিসভার প্রতি? আপনাদের প্রত্যাশাটা কি? আসলে এই যে মন্ত্রিসভা, আমরা অ্যাপ্রিসিয়েট করি প্রধানমন্ত্রীকে ওনার দূরদর্শিতার জন্য। কারণ এই দেশটা তো আসলে এগিয়ে যাচ্ছে। আমরা অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, মধ্যমায়ের দেশ, উন্নত দেশে যাব। 2021 সালে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করব। 2020 সালে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করব। এই সময় আসলে যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, এটা অনেক দূরদর্শিতা সম্পন্ন বলে আমি মনে করি। কারণ আমাদেরকে তো আসলে আগামীদেরকে, মানে আগামী প্রজন্মকে আমাদেরকে তুলে আনতে হবে। যারা বয়স্ক আছেন, যারা অভিজ্ঞ আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা উপদেষ্টা হিসেবে থাকবেন, তাদেরকে অবশ্যই আমরা অনুকরণ করতে হবে। আমি তো মনে করি এটা খুবই সুন্দর একটা মন্ত্রিসভা হয়েছে। এবং চট্টগ্রামের জন্য যারা আসছেন, ওরা ক্লিন ইমেজের, ওনাদের থেকে আমাদের প্রত্যাশা অনেক। এবং আমরা মনে করি যে ওনাদেরকে আমরা বলার কোনো কিছু নেই। ওরা সবাই খুব ডাইনামিক, এনার্জেটিক ইয়ং ম্যান
and we wishes all success. Thank you. আপনার কাছে আবার আসবো, আমি আবার ফরিদ মাহমুদের কাছে আসছি। তো দলের হাল ধরা বা নগর রাজনীতি, যারা রাজনীতি, এক্ষেত্রে এই যে মন্ত্রীরা রাজনীতির ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবে, দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবে আপনি মনে করেন? আমি প্রথমে বলবো যে আমাদের মহিবুল হাসান চৌধুরী, উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর সহ আশেপাশের যে আমাদের উত্তর এবং দক্ষিণ জেলা যে সংগঠন রয়েছে, এই সকল সংগঠনের কর্মকাণ্ডে কিন্তু সে নিজেকে সম্পৃক্ত রেখেছে এবং ইতিমধ্যে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজে সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন স্নেহধন্য হিসেবে সে কিন্তু অনেক ভূমিকা পালন করেছে। তো তার ব্যাপারে আমার মনে হয় যে চট্টগ্রামে আমাদের যে সংগঠনগুলো আছে, প্রতিটা সংগঠন মহিবুল হাসান চৌধুরীর ব্যাপারে আমি মনে করি যে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। পাশাপাশি আমাদের যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, উনি আমাদের প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরীর সন্তান, সুযোগ্য সন্তান। গত যে মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভায় একজন সজ্জন মানুষ হিসাবে এবং কম কথাবার্তা বলেছেন, কাজ বেশি করেছেন, এই ধরনের একটা ইমেজ ওনার আছে। তো দক্ষিণ চট্টগ্রামে যে সংগঠন, সেখানেও কিন্তু উনি একটা বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। তা আমাদের যে ডক্টর হাসান মাহমুদ, উনি তো একসময় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে উনি কাজ করেছেন এবং ওনাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা মনে করি যে ওনাকে যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন গণমাধ্যমের সাংবাদিক মাধ্যম বান্ধব হিসেবে উনি সুপরিচিত রাজনৈতিক অঙ্গনে এবং বাকপটু একজন মানুষ। ইতিমধ্যে উনি দুটো মন্ত্রণালয়ে, আমার মনে হয় যে চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছেন এবং যে প্রকল্পগুলো চলছে, এই প্রকল্পগুলোর পাশাপাশি আমাদের চট্টগ্রামের যে সকল সমস্যা সংকট রয়েছে, এগুলি নিয়ে এই তিনজন কাজ করবেন বলে আমরা মনে করি। আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার অঞ্জন শেখরের কাছে যাই। আপনাদের চাওয়াটা কি, একজন ব্যবসায়ী হিসেবে চট্টগ্রামে অনেকগুলো মেগা প্রজেক্টের কাজ চলছে, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন দরকার, তাহলে কোন কোন প্রজেক্টটা অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত বলে আপনি মনে করছেন? আমরা তো মনে করি এটা আমাদের ভবিষ্যৎ বন্দর, 50 বছর, সামনের 100 বছর দেশ যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছে, আমাদের বে টার্মিনালকে আসলে দৃশ্যমান করতে হবে। এটা আমাদের প্রথম, এটা শুধু চট্টগ্রামের জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্য। টানেলের কাজের অগ্রগতি এবং পর্যবেক্ষণ, এটা খুব জরুরি ভিত্তিতে করা যায়। 1 সিটি 2 টাউন, এবং এটা করলে আমরা যেটা বলি, আমাদের এই যে পর্যটন শিল্প, কক্সবাজারের সাথে কানেক্টিভিটি, এটার অনেক সুরাহা হবে। এখন চট্টগ্রামকে যদি আমি বলি, ভাই একটু আগে বললেন আমাদের 60 লক্ষ মানুষের এখানে বসবাস, আমাদেরকে আসলে ডিসেন্ট্রালাইজেশনে যেতে হবে, পল্লীর উন্নয়ন আমাদেরকে করতে হবে। আমি বলবো যে যেমন এখানে আনোয়ারা আছে, রাঙ্গুনিয়া আছে, রাউজান আছে, পটিয়া আছে, কক্সবাজার থেকে আরম্ভ করে আমাদের এই যে বিভিন্ন জায়গাগুলো আছে, 16 জন এমপি এখানে আছে। চট্টগ্রামের কথা যদি আমি বলি, তাহলে আমাদেরকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে, পল্লীর উন্নয়ন করতে হবে, এসএমই খাতে আমাদের উন্নয়ন করতে হবে। ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা জানেন চট্টগ্রামের 16টি সংসদীয় আসন এবং ভোটার ছিল কিন্তু 56 লক্ষ। তো এই 56 লক্ষ ভোটারের পাশাপাশি 1 কোটি লোকের যে বসবাস রয়েছে এই পুরো জেলার মধ্যে, তাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, সে পাওয়াগুলো পূরণ হবে এমনটি আশা করছি দুজন। তা আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সহকর্মী কমল দে আলোচনা করছিলেন নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা নিয়ে। সচিবালয় জুড়েই আজ ছিল বিদায়ের সুর, তবে এই বিদায়ের মধ্যেই নতুনদের বরণ করে নেয়ার আমেজও ছিল। চলতি মেয়াদের শেষ কর্মদিবসে শেষবারের মতো নিজ নিজ দপ্তরে আসেন বিদায়ী মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা আশা করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা দেশকে সফলতার সঙ্গে এগিয়ে নেবেন। বিদায়ী সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানান, মন্ত্রিসভা থেকে শরিকদের বাদ পড়ার বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। কারো 5 কারো বা টানা 10 বছর কেটেছে এই সচিবালয়ে, কিন্তু সোমবারের দিনটি ছিল বিচ্ছেদের। স্বাভাবিক নিয়মেই নতুনদের জায়গা দিতে বিদায় নিতে হয়েছে পুরনোদের, আর তাই সচিবালয় জুড়েই একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুনকে স্বাগত জানানোর প্রস্তুতি। এ কারণে শেষ কর্মদিবসে দপ্তরে এসে অনেকটাই আবেগপ্রবণ বিদায়ী মন্ত্রীরা। এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ, কেউ যাবে কেউ আসবে, এটি নিয়ম। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় বিদায় জানিয়েছেন মন্ত্রীদের। নতুনের উদ্যমে গড়ে উঠবে কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ, এমন আশা করেন বিদায়ী মন্ত্রীরা। আমি নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের ক্ষেত্রে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে
এই নতুন মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্রণালয়ে। আর আমি আশা করছি যে তিনি উদ্যোগী মানুষ, আপনাদের সকলের এই আন্তরিকতা সহযোগিতা নিয়ে তিনি ভালোভাবে আমাদের এই ধারাবাহিকতাটা অব্যাহত করবেন আর উচ্চমানে নিয়ে যেতে সক্ষম হবেন। মানুষের চলার পথে ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে। আমার আচার আচরণে, কথাবার্তায় কেউ যদি কখনো অসন্তুষ্ট হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দশম সংসদের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টানা 2 মেয়াদে পালন করেছেন অর্থমন্ত্রীর দায়িত্ব। তবে এবার অংশ নেননি সংসদ নির্বাচনে। শেষ দিনে বলেছেন অবসরে নিজের ভাবনার কথা। আমার একটা বিরাট কালেকশন অফ বুকস আছে। আমি দাবি করি যে এরকম প্রাইভেট কালেকশন এই দেশে দ্বিতীয়টি নেই। সেখানে প্রায় 50,000 বই আছে আমার। এই 50,000 বই তো আমি সব পড়ি নাই, এইগুলা কিছু কিছু পড়তে শুরু করব। এই পড়ার মধ্যে থেকে আমি কিছু লেখালেখি চালাচ্ছি, অনবরত চালিয়ে থাকি। নতুন মন্ত্রীরা সবাই আওয়ামী লীগের। এই কারণে বিদায়ী সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানান, মন্ত্রিসভা থেকে শরিকরা বাদ পড়ার বিষয়ে আলোচনা করবেন তারা। প্রথম থেকে কথা ছিল নির্বাচন, আন্দোলন, নির্বাচন এবং সরকার। তো সেই বিবেচনাটা নেওয়া হয়েছে বলে মনে হয়নি আর কি। তো আমরা নিশ্চয়ই নিয়ে আলাপ করবো। মঙ্গলবার থেকে নিজ নিজ দপ্তরে যোগ দেবেন একাদশ সংসদের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আবারও নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে আলোচনা। সিলেটের পানশি রেস্তোরাঁয় রিপোর্টার ইকরামুল কবিরের সঙ্গে আছেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি খন্দকার শিপার আহমদ এবং বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। সরাসরি যাব সেখানে। সিলেটের জনপদের সময় আমাদের সাথে যোগ দিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শিপার ভাই, আজ তো মন্ত্রী পরিষদ গঠন করা হলো, নতুন মন্ত্রী পরিষদ এবং 47 বিশিষ্ট মন্ত্রিসভার মধ্যে 27 জন হচ্ছে একেবারে নতুন, যাদের কোনো মন্ত্রিত্বের কোনো অভিজ্ঞতা নেই, মন্ত্রী পরিষদে থাকার কোনো অভিজ্ঞতা নেই। সব কিছু মিলে যে মন্ত্রী পরিষদ, নতুন মন্ত্রী পরিষদের কাছে আপনার প্রত্যাশা কেমন এবং নতুন মন্ত্রী পরিষদ কেমনভাবে চলবে আপনি মনে করছেন? নতুন মন্ত্রী পরিষদের কাছে আমাদের প্রত্যাশা, ব্যবসায়িকতা আমাদের সিলেটের বিগত দিন যে কাজগুলো হয়েছে বিশেষ করে সিলেট উন্নয়নের জন্য, সে কাজগুলোর যাতে ধারাবাহিকতা থেকে এটাকে দ্রুত বাস্তবায়ন হয়ে থাকে। বিশেষ করে আমরা আইটি পার্ক, যেটা আমাদের কাজের প্রস্তাবনা, আইটি পার্কের কাজের আমরা দ্রুত বাস্তবায়ন চাচ্ছি। সিলেটে গ্যাস সংযোগের জন্য আমরা বাস্তবায়ন চাচ্ছি। তাছাড়া আমাদের যে ইকোনমি জোন যেটা হচ্ছে গোয়েনঘাটে, সেইটারও আমরা দ্রুত বাস্তবায়ন চাচ্ছি। বিশেষ করে এখানে প্রবাসীদের অধ্যুষিত এলাকা, যাতে এখানে প্রবাসীরা বিনিয়োগ করে সেই ব্যাপারে আমরা আগ্রহ প্রকাশ করছি বা আমাদের বর্তমান মন্ত্রী পরিষদের কাছে আমরা আশা করতেছি। আপনারা জানেন যে সিলেট একটা পর্যটন অধ্যুষিত এলাকা, যাতে পর্যটনের বিকাশ ঘটে। বিশেষ করে চট্টগ্রামের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে চট্টগ্রামের সাথে যাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। সিলেট ঢাকার সড়ক যেটা আমরা 4 লেন যেটা আমাদের, এটা দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং এটা আমরা আশা করতেছি বিগত দিন যারা কাজ করে গেছেন। এবং আপনি বলছেন যে নতুন এরা মন্ত্রিসভায় যোগ দিয়েছে, আমার মনে হয় বর্তমানে নতুনরা যে কাজ করতে পারবে কোনো অংশই আগের থেকে কম না। এবং আমরা জানি বর্তমান সরকারের যেটা ভিশন 2021, 2041, এগুলো করতে গেলে কিন্তু নতুন এবং পুরাতনের সমন্বয় অবশ্যই জরুরি। সেই হিসাবে আমাদের এক কথায় সিলেটের যে কাজগুলো হচ্ছে সেটার দ্রুত বাস্তবায়ন আমি চাচ্ছি। ধন্যবাদ শিপার ভাই, আপনার কাছে আবার আসবো। কিম, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে নতুন মন্ত্রী পরিষদে একেবারে 27 জন একেবারে নতুন মন্ত্রী যোগ দিয়েছেন মন্ত্রী পরিষদে এবং প্রধানমন্ত্রী চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন, তা ওনার যে চিন্তা ভাবনা যে নতুনদেরকে নিয়ে কাজ করার যে উদ্যোগ, এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানাচ্ছি। এর মধ্যে একেবারেই নতুন যে সদস্যদেরকে নেওয়া হয়েছে তার মধ্যে তারুণ্যের সংখ্যাই বেশি, সেটাও একটা শুভ উদ্যোগ। তবে অভিজ্ঞতার একটা বিষয় আছে, যেহেতু প্রধানমন্ত্রী গত 2 টার্মে তিনি ধারাবাহিকতা পরিচালিত করে গেছেন, সেই জায়গাতে তার নেতৃত্বেই মূলত এই মন্ত্রিসভা পরিচালিত হবে এবং বাংলাদেশের বাস্তবতায় আসলে প্রধানমন্ত্রী সব সিদ্ধান্ত গ্রহণই করছেন। সেই ক্ষেত্রে এই তরুণদেরকে নিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এই মন্ত্রিসভার, সেটা আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। শিপার ভাই, একটু বলবেন যে নির্বাচনের আগে যে একটা ইশতেহার প্রকাশ
প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। সেই ইশতেহারে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার একটা প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান মন্ত্রী পরিষদের কাছে আপনার কাছে কি চাওয়া আছে? প্রত্যেকটা আসলে সবগুলা গ্রামেই কিন্তু এখন শহরের মতো হয়ে গেছে। আমরা যদি আজকে থেকে 20 বছর 30 বছর আগে দেখি যেটা অবস্থা ছিল সেটা থেকে আমরা অনেক পরিবর্তন চলে এসেছে। বর্তমান যেটা মন্ত্রী পরিষদ, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে যেভাবে আমাদের মন্ত্রীরা কাজ করবেন, আমরা আশা করতেছি এটা অচিরেই আরও সুন্দর এবং সার্থক হবে। আমাদের যেটা হচ্ছে যে বর্তমান মন্ত্রী পরিষদ অবশ্যই যে আমি যতটুকু মনে করি একজন টিম লিডারের গুরুত্বপূর্ণ থাকতে হবে, যিনি দেশকে চালাবেন, যিনি পলিসি মেকিং করবেন, তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবে মন্ত্রী পরিষদ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মনে করতেছি যে নতুনরা এসেছেন, যারা মন্ত্রীর মর্যাদা পান নাই, তারা কিন্তু এই দেশেই বসবাস করবেন, সুতরাং তাদের কাছ থেকে আমরা আইডিয়া নিতে পারবো। আমরা অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে, অভিজ্ঞতার পাশাপাশি সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় ইয়াং এনার্জেটিক লোকের দরকার। সেই হিসাবে আমার মনে হয় বর্তমান সরকার যেটা মন্ত্রী পরিষদ গঠন করেছেন, আমরা সিলেট ব্যবসায়ী তথা চেম্বারের পক্ষ থেকে সব মন্ত্রিসভাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সিলেট চেম্বার যতটুকু করার মন্ত্রী পরিষদের সাথে কোনো সহযোগিতা ছিল এটা আমরা সেই আশ্বাস দিচ্ছি যে এই দেশকে এগিয়ে নিতে হলে শুধু যে সারা দেশে কাজ করতে গেলে আপনার প্রতিটা সেক্টরে কাজ করতে হবে। সেই হিসাবে আমরা সিলেট চেম্বার আশা করতেছি যে আমরা পর্যটন শিল্প বিকাশে, প্রবাসী উন্নয়নে যে ভূমিকা থাকার কথা, আমরা ব্যবসায়ীরা অবশ্যই বর্তমান মন্ত্রী পরিষদ সহ যারা এমপিরা আছেন তাদের সাথে আমরা মিলে কাজ করব। ধন্যবাদ। কি আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাইব, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং জঙ্গি মুক্ত একটি দেশ গঠনের একটি প্রতিশ্রুতি ছিল, সেটা বাস্তবায়নে বর্তমান মন্ত্রী পরিষদ কি ধরনের কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? আপনি যে তিনটি বিষয়ে বলেছেন, এই তিনটি বিষয় নিয়েই বিগত দিনেও মানুষের যে চেষ্টা ছিল, সেখানে মানুষের কিছু জায়গাতে অপ্রাপ্তি ছিল, অসন্তুষ্টি ছিল, আমি মনে করি সেগুলো দূর হবে। আমি আসলে আমি যে জায়গা নিয়ে কাজ করি সেটা হচ্ছে পরিবেশ। সেই জায়গাটাতে একটি বিষয় আমার জন্য খুব আনন্দের, সেটা হচ্ছে আমি যেহেতু সিলেট অঞ্চলের পরিবেশ নিয়ে কাজ করি, এখানে এই প্রথমবারের মতো বন এবং পরিবেশ মন্ত্রী যাকে দেয়া হয়েছে তিনি একেবারে মাঠের একজন রাজনীতিবিদ এবং সিলেটের যে পরিবেশগত সমস্যা যেগুলো আছে, আমি মনে করি সিলেটের বন, পাহাড়, হাওর, নদী সহ এই প্রকৃতির এই নিয়ামকগুলো সংরক্ষণে তার ভূমিকা থাকবে, সেই আশাবাদ রাখি। ধন্যবাদ আপনাকে। শিবর ভাই, আপনাকেও ধন্যবাদ। পারমিতা, আপনি শুনছিলেন যে নতুন মন্ত্রী পরিষদ আজকে গঠন করা হয়েছে, 47 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ, তারুণ্যের একটি মন্ত্রী পরিষদ। এই মন্ত্রী পরিষদের কাছে সিলেটবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের সিলেটের 5 জন মন্ত্রী আমরা পেয়েছি, সিলেটের 3 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী, এবং তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সব কিছু মিলে বলা যায় যে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি যে সিলেটের 5 জন মন্ত্রী সহ একটি তারুণ্যে ভরপুর মন্ত্রী পরিষদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সিলেটবাসী দেখতে চাচ্ছেন, এখানে যারা আছেন প্রতিনিধিত্বশীল 2 জন ব্যক্তি, তারাও দেখতে চাচ্ছেন আগামী মন্ত্রী পরিষদের কাছে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করছেন সবাই। পারমিতা, এই ছিল সিলেটের আড্ডা থেকে সর্বশেষ। নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। নতুন সরকারের নানা চ্যালেঞ্জ, করণীয় ও তাদের কাছে মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে রিপোর্টার রাকিবুল হাসানের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু এবং রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মোহাম্মদ গোলাম জাকির হোসেন। সরাসরি যাব সেখানে। পারমিতা, আপনাকে ধন্যবাদ। 11 জাতীয় সংসদ নির্বাচন শেষের পরে সরকার গঠন হয়েছে বাংলাদেশে, এবং আজকে জনপদের সময়ে রাজশাহীতে কিন্তু আমরা এই যে 11 জাতীয় সংসদ গঠিত হলো, এই সরকার গঠিত হলো, সেই সরকারের কাছে এই অঞ্চলের মানুষের কি প্রত্যাশা, সেই কথাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী চেম্বার অব কমার্সের সচিব গোলাম জাকির হোসেন। আমরা শুরুতেই শাহ আজম শান্তনু স্যারের কাছ থেকে জানতে চাইব যে 47 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা হয়েছে এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলো, সেখানে আসলে স্যার আপনাদের প্রত্যাশাটা কি? এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই সরকারের কাছে নতুন মন্ত্রী পরিষদের জন্য কোন বিষয়গুলো আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্যে
আমি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে 47 জন সদস্য এই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে। আসলে আওয়ামী লীগ এবার যেভাবে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে এসেছে, সেক্ষেত্রে মানুষের কিন্তু একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে এই সরকারের মূল চ্যালেঞ্জটি হবে মানুষের এই যে বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে পূরণ করা। তবে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি যদি জাতীয় দিক থেকে আসি তাহলে আমি যেটা বলতে পারি যে এটি যদিও মনে হচ্ছে যে এই মন্ত্রিসভায় একটা বড় অংশ তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করার জন্য অনেকে শঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে সেই বিষয়টি কিন্তু একরকম এটির একটি বড় ভালো দিক, একটি পজিটিভ দিক। কারণ আপনি জানেন যে এবারের যে মন্ত্রিসভা এবং তাদের কাঁধে যে দায়িত্ব, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনের আগে যে ইস্তেহার দিয়েছিল, সেই ইস্তেহারের মধ্যে গত 10 বছরে আওয়ামী লীগের যে দুর্দান্ত গতিতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা রয়েছে, এবার কিন্তু মানুষের প্রত্যাশা আরও দ্রুততার সাথে যাবে, আরও গতিতে এগিয়ে যাবে। কিন্তু ইস্তেহারের কথা যখন বলছেন তখন আমরা আসবো আপনার কাছে আরেকবার। আমি যেটা বলতে চাই যে এই যে গতিতে যাবে আর কি আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে যেটা বলেছে যে আপনার হচ্ছে যে এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা কিন্তু সংস্কৃতিকে ভেঙে কাজ করা। তো এই ক্ষেত্রে তরুণরাই পারে কিন্তু সংস্কৃতিকে ভাঙতে। সেক্ষেত্রে মন্ত্রিসভায় তরুণ অন্তর্ভুক্ত করাটা আমার কাছে পজিটিভ মনে হয়। আবারও শুনবো আমরা একটু। জাকির ভাই, আপনি যদি বলতেন যে আসলে চেম্বার অফ কমার্সে আপনারা আছেন, রাজশাহীতে কিন্তু শিল্প জোন এবং ট্যানারি শিল্প স্থাপনের কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং ইতোমধ্যে অনেকগুলো কাজও হয়েছে। তো আপনারা আসলে আগামী সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। আমিও প্রথমেই আজকে ধন্যবাদ জানাই দেশনেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তার চমৎকার একটি মন্ত্রী পরিষদ গঠন করার জন্য, যেখানে তরুণ নেতৃত্ব পাচ্ছি আমরা। আর আমি রাজশাহীর ক্ষেত্রে বলতে চাই যে রাজশাহীতে অ্যাকচুয়ালি উন্নয়নের ধারা শুরু হয়েছে। দেখেন, আমাদের রাজশাহী সবসময় বলা হয় যে অবহেলিত রাজশাহী, পিছিয়ে পড়া রাজশাহী। তার মূল কারণটা হচ্ছে আমাদের শিল্প কারখানা হচ্ছে না, শিল্পের উন্নয়ন হচ্ছে না। এই অবস্থাতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। যেমন আমাদের একটি ইকোনমিক জোন তিনি নিজ উদ্যোগে এটা আমাদের কাছে মানে বলতে পারি যে আমরা রাজশাহীবাসীর কাছে উপহার দিয়েছেন। সেই সঙ্গে আমাদের ট্যানারি শিল্প উন্নয়নের জন্য একটা আমাদের জোন তৈরি হয়েছে, আমাদের আইসিটি ভিলেজ তৈরি হচ্ছে। এছাড়াও আমাদের একজন মন্ত্রী, মানে আমরা যদি বৃহত্তর রাজশাহীর কথা ভাবি, আমরা একজন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী পাচ্ছি। এটা আমার কেন জানি মনে হচ্ছে প্রধানমন্ত্রীর হয়তো একটা উদ্যোগ যে উত্তরবঙ্গকে ডেভেলপ করা। তো আমরা এখন প্রচণ্ড রকমের আশাবাদী যে আমাদের এই উন্নয়নগুলো শুরু হচ্ছে। আর উন্নয়ন যখন শুরু হচ্ছে তার কিছু আমি দেখতে পাচ্ছি, আমরা উপলক্ষ্য বা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে। যেমন ধরেন, আমাদের এর আগে আমরা আছে চেম্বার অফ কমার্স 38টা প্রস্তাবনা দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর কাছে আমরা উপস্থাপন করি, যার ভিতরে ছিল একটি আলাদা রেল সেতু রাজশাহী যমুনা ব্রিজের পাশে। এরপরে ছিল আমাদের আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত একটি ডুয়েল গেজ। এরপরে ছিল আমাদের ইকোনমিক জোন। তো এই সমস্ত কিছুই প্রধানমন্ত্রী কিন্তু প্রস্তাবনাগুলো আমাদের গ্রহণ করেছেন এবং উদ্যোগ নিচ্ছেন। আমার তো মনে হচ্ছে রাজশাহী ডেভেলপমেন্টের গ্রাউন্ড ওয়ার্কটা উনি করে ফেলেছেন। আমরা একটু স্যার আপনার কাছ থেকে শুনতে চাই যে স্যার ইস্তেহারের কথা বলছিলেন এবং তরুণ মন্ত্রিসভা, তো সেই ক্ষেত্রে আপনারা কি প্রত্যাশা? যেটা আমার কাছে বলার, তো বললাম যে জিরো টলারেন্স এবং গ্রামে নগরের সুবিধাটি দেয়া, সেটি একটা বড় চ্যালেঞ্জ হবে। আর একটা বড় কথা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশকে আপনার 2021 সালের টার্গেটে পৌঁছতে গেলে, 41 সালের টার্গেটে পৌঁছতে গেলে সব দিকে কিন্তু কোয়ালিটেটিভ একটা অ্যাপ্রোচ নিতে হবে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত শিক্ষার বিস্তারের ক্ষেত্রেই কিন্তু খুব বেশি নজর দিয়েছি। যেমন আপনি দেখেছেন যে
নির্বাচনের কিছু আগে 271টি কলেজকে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু শুধু জাতীয়করণ করলেই তো হবে না, আসলে গুণগত মানও বাড়াতে হবে। সেই ক্ষেত্রে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আমি নিজে একটু লোকাল হিসেবে আমার নিজের যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের মন্ত্রী, তো সেক্ষেত্রে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি অত্যন্ত বিজ্ঞ এবং তিনি দক্ষ। আমার বিশ্বাস তিনি এবারের শিক্ষাকে গুণগত মান সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে সক্ষম হবেন। স্যার আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পারমিতা, আপনি শুনছিলেন রাজশাহী থেকে আসলে আগামী সরকারের কাছে যে প্রত্যাশাগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে ইস্তেহার ঘোষণা হয়েছে এবং প্রধানমন্ত্রী যে পরিকল্পনা সেটির সঠিক বাস্তবায়ন হবে এই একাদশ জাতীয় সংসদের মধ্য দিয়ে। পারমিতা। রাকিবুল হাসান আলোচনা করছিলেন নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা নিয়ে। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শপথ নিলেন মন্ত্রিসভার ৪৭ সদস্য। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন মন্ত্রিসভা। পুরানো নেতারা ভূমিকা রাখবেন দল গঠনে, জানালেন ওবায়দুল কাদের। তারুণ্য নির্ভর মন্ত্রিসভা দেশের অগ্রগতির জন্য ইতিবাচক মত বিশ্লেষকদের। উন্নয়ন অব্যাহত থাকবে প্রত্যাশা সাধারণ মানুষের। এবং শেষ কর্মদিবসে সচিবালয়ে পুরানো মন্ত্রিসভার সদস্যদের বিদায়ী সাক্ষাৎ। স্বাগত জানালেন নতুনদের। বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরিকরা, জানালেন মেনন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।